ইরান যুদ্ধের পর ইসরায়েল কেন এত মরিয়া? ট্রাম্প নেতানিয়াহু বৈঠকের নেপথ্যের আসল গল্প। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা শুধু কূটনীতির খবর নয়, বরং ইসরায়েল ইরান সংঘাতের ভেতরের ভয় আর বাস্তবতার ছবি। খেয়াল করে দেখুন, যুদ্ধ শেষ হয়েছে জুনে, কিন্তু আতঙ্ক শেষ হয়নি। বরং এখন ইসরায়েল আগের চেয়েও বেশি মরিয়া। কেন? ট্রাম্পের কাছে কেন যাচ্ছেন নেতানিয়াহু? মার্কিন ও ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী এই মাসের শেষ দিকে ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডার মার-আ-লাগোতে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আতিথ্য দেবেন। এই বৈঠকের মূল আলোচ্য বিষয় ইরান, বিশেষ করে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি, ইরানের পারমাণবিক অবকাঠামো আর ভবিষ্যৎ হামলার সম্ভাব্য পরিকল্পনা। এনবিসি নিউজ জানাচ্ছে, নেতানিয়াহু ট্রাম্পের সামনে একাধিক যুদ্ধের অপশন তুলে ধরতে পারেন, যেমন ইসরায়েল একা হামলা চালাবে, যুক্তরাষ্ট্র সীমিত সহায়তা দেবে, যৌথ মার্কিন ইসরায়েল অভিযান, পুরোপুরি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে হামলা। এই পরিকল্পনাগুলো যে কাগজে কলমে সীমাবদ্ধ নয়, তার প্রমাণ ট্রাম্পের ঘনিষ্ঠ 4 জন সাবেক শীর্ষ কর্মকর্তা আগেই বিষয়টি নিয়ে ব্রিফড হয়েছেন। মানে প্রস্তুতি অনেক দূরে গিয়েছে। জুনের 12 দিনের যুদ্ধ ইসরায়েলের জন্য সহজ ছিল না। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের ভেতরে একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায়। নাতানজ সহ পারমাণবিক অবকাঠামো ছিল লক্ষ্যবস্তু, কিন্তু ইরানও চুপ থাকেনি। ইরান শত শত ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, ড্রোন একসাথে ছুড়েছে। এই আঘাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এয়ার ডিফেন্স সিস্টেম মারাত্মক চাপে পড়ে। ইসরায়েলি কর্মকর্তারাই এখন স্বীকার করছেন, সব মিসাইল থামানো যায়নি। এই স্বীকারোক্তি ইসরায়েলের সবচেয়ে বড় ভয়। ইরান কেন ইসরায়েলের দুঃস্বপ্ন? ইসরায়েল এখন বলছে ইরান দ্রুত নিজের শক্তি পুনর্গঠন করছে। স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনায় আবার কাজ শুরু হয়েছে। নাতানজে ক্ষতিগ্রস্ত ভবনের ওপর নতুন কাঠামো বসানো হয়েছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অবকাঠামো ধীরে ধীরে ফিরছে। কিন্তু সবচেয়ে বড় বিষয় ইরানের ব্যালিস্টিক মিসাইল উৎপাদন। ইসরায়েলের ভয় এখানেই। একজন সাবেক ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা স্বীকার করেছেন, আমরা আকাশে আধিপত্য পেতে পারি, কিন্তু মিসাইলের হুমকি খুবই বাস্তব। আগেরবার আমরা সব থামাতে পারিনি। এই কথাটাই পুরো ছবিটা পরিষ্কার করে দেয়, কারণ বাস্তবতা খুব সোজা। নিষেধাজ্ঞা, হামলা, চাপ সবকিছুর পরেও ইরান ভেঙে পড়েনি, বরং নিজের ক্ষতি দ্রুত বিশ্লেষণ করেছে, প্রতিরক্ষা জোরদার করেছে, মিসাইল উৎপাদন বাড়িয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রতিরক্ষা ভাঙার কৌশল দেখিয়েছে। ইরান দেখিয়েছে শুধু উন্নত প্রযুক্তি নয়, সংখ্যা ও শক্তি। এটাই ইসরায়েলের সবচেয়ে বড় দুশ্চিন্তা। তাহলে সামনে কি? নেতানিয়াহু ট্রাম্পের কাছে যাবেন, হুমকি তুলে ধরবেন, নতুন হামলার যুক্তি দেবেন, কিন্তু পরিস্থিতি জটিল। গাজা যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ, আন্তর্জাতিক চাপ, আরেকটি বড় যুদ্ধ মানে আরও অস্থিরতা। সব মিলিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত সহজ হবে না। ইসরায়েলের বিরুদ্ধে ট্রাম্পের তীব্র চাপ, আর সেই চাপের সামনে দাঁড়িয়ে বৈঠক থামিয়ে দিলেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তিনি স্পষ্ট বার্তা দিলেন, ইসরায়েলকে এখনই গ্রহণ করা যাবে না, সৌদি আরব প্রস্তুত নয়। ট্রাম্পের আপিল তিনি সরাসরি প্রত্যাখ্যান করলেন। বৈঠকের ভেতরের উত্তাপ জানালেন কর্মকর্তারা। এমবিএস তার অবস্থান ধরে রেখেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈঠকের শুরুতেই বলেন, আজ ওভাল অফিসে আমাদের একজন অত্যন্ত সম্মানিত মানুষ আছেন। তিনি আমার দীর্ঘদিনের বন্ধু। মানবাধিকার সহ অনেক বিষয়ে তিনি অসাধারণ কাজ করেছেন। তিনি ভবিষ্যতের রাজা। এরপরই সামনে আসে বিস্ফোরক তথ্য। সৌদি ক্রাউন প্রিন্স ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার ট্রাম্পের পরামর্শ প্রত্যাখ্যান করেছেন। 18 নভেম্বরের সেই বৈঠকে ইসরায়েল ইস্যুতে এমবিএস ট্রাম্পকে এক হাই ভোল্টেজ ধাক্কা দেন। এক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, 2 মার্কিন কর্মকর্তা এবং বৈঠকের ঘটনা জানেন এমন একটি সূত্র নিশ্চিত করেছে, আব্রাহাম চুক্তি নিয়ে দুজনের আলোচনায় বাতাসে জমে উঠেছিল। গাজা যুদ্ধ থেমে যাওয়ার পর ট্রাম্প চেয়েছিলেন সৌদি আরব যেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে, কিন্তু এর আগেই রিয়াদ বলেছিল, ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে ইসরায়েল স্পষ্ট প্রতিশ্রুতি না দিলে কোনো আলোচনা নয়। আর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু 2 রাষ্ট্র সমাধানের ঘোর বিরোধী। তবুও ট্রাম্প আশা করেছিলেন বৈঠক থেকে কোনো অগ্রগতি আসবে, কিন্তু বাস্তবতা হলো, সৌদির কার্যত শাসকের কাছ থেকে তিনি পেলেন তীব্র প্রতিক্রিয়া। হোয়াইট হাউস কর্মকর্তারা এমবিএসকে জানান, ট্রাম্প সৌদি ইসরায়েল স্বাভাবিকীকরণে কিছু ইতিবাচক ফল চান। ট্রাম্প নিজেও জোর দিয়ে বিষয়টি উত্থাপন করেন।
তিনি চাপ দেন সৌদি আরব যেন আব্রাহাম চুক্তিতে যোগ দেয়। কিন্তু এমবিএসের স্পষ্ট না শুনে ট্রাম্প হতাশ হয়ে পড়েন। এমবিএস বলেন, সৌদির ভেতরে ইসরায়েল বিরোধী প্রবল জনমত আছে। আরও কঠোর ভাষায় তিনি ইসরায়েলের বিরুদ্ধে ট্রাম্পের কথারও জবাব দেন। একজন মার্কিন কর্মকর্তা বলেন, দেখতে হতাশা ও বিরক্তির মতো দেখাচ্ছিল। ট্রাম্প সত্যিই চেয়েছিলেন সৌদি আরব যোগ দিক, কিন্তু এমবিএস ছিলেন দৃঢ়। আরেক কর্মকর্তা বলেন, ট্রাম্প অনেক চেষ্টা করেছিলেন, আলোচনা সৎ ছিল, কিন্তু এমবিএস শক্ত মানুষ, তিনি নিজের অবস্থানে অটল। এমবিএস তার শর্তও জানিয়ে দেন, সৌদি আরবের সঙ্গে শান্তি চুক্তি চাইলে ইসরায়েলকে অবশ্যই ফিলিস্তিনি রাষ্ট্রের পথে অপরিবর্তনীয়, বিশ্বাসযোগ্য এবং সময়সীমাবদ্ধ একটি পরিকল্পনা দিতে হবে। তিনি বলেন, পরে দরজা খোলা আছে, কিন্তু দুই রাষ্ট্রীয় সমাধানই মূল সমস্যা। ইতিহাস বলছে, ইহুদি রাষ্ট্র ইসরায়েল এবং ইসলামের জন্মস্থান সৌদি আরবের কখনো আনুষ্ঠানিক সম্পর্ক ছিল না। এমনকি 1947 সালে ফিলিস্তিনের বিভাজন পরিকল্পনার বিরুদ্ধেও ভোট দিয়েছিল রিয়াদ। আঘাত নয়, ছোঁয়াও নয়, কেবল বাতাসে দোলা দিয়েছে ইসরায়েলের বোমা। এই এক লাইনেই যেন ফুটে ওঠে তেহরানের আত্মবিশ্বাস। ইরান এখন দাবি করছে, ইসরায়েলের হামলায় তাদের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোর একটি দানাও নড়ে ওঠেনি। যুদ্ধ শেষে ধোঁয়া এখনও উঠছে মধ্যপ্রাচ্যের আকাশে, কিন্তু সেই ধোঁয়ার ভিতর থেকে শোনা যাচ্ছে এক গর্বিত কণ্ঠ, আমরা আছি আগের চেয়েও শক্তিশালী। ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী আইআরজিসির উপসমন্বয়কারী জেনারেল মোহাম্মদ রেজা নাকভি বলেন, ইসরায়েল দাবি করছে তারা ইরানের ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলিতে বড় আঘাত এনেছে, কিন্তু সেটি বলা মানে বাড়াবাড়ি। বাস্তবে তাদের আঘাতে আমাদের পালকের ছোঁয়াও লাগেনি, বলেন তিনি। নাকভি জানান, ইসরায়েলের উন্নত প্রযুক্তি আর আধুনিক বোমা দিয়েও তারা কিছুই করতে পারেনি। আমাদের উৎক্ষেপণ কেন্দ্রগুলো আক্রমণের পরপরই সক্রিয় হয়ে গেছে, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এক মুহূর্তের জন্য বন্ধ হয়নি। ইসরায়েল দাবি করছে তারা ইরানের অধিকাংশ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক ধ্বংস করেছে, কিন্তু ইরান বলছে এটা শুধু ভুল নয়, নিখাত মিথ্যা। ইরানের দাবি তাদের 1% উৎক্ষেপকও ধ্বংস হয়নি, বরং সবগুলোই স্থানীয়ভাবে তৈরি ও কার্যক্ষম। আমাদের প্রতিটি ক্ষেপণাস্ত্র ইরানের মাটিতে, ইরানের হাতে গড়া, বলেন নাকভি। আরও বড় চমক, ইরান এখন নতুন করে আরও 10,000 ক্ষেপণাস্ত্র তৈরির পথে। শুধু প্রতিরক্ষা নয়, এটি এখন তেহরানের জন্য এক আত্মমর্যাদার প্রতীক। নাকভির ভাষায়, আমরা শুধু ইসরায়েলকে মোকাবিলা করছি না, আমাদের চারপাশে রয়েছে মার্কিন ঘাঁটি, পারস্য উপসাগরের ড্রোনের নজরদারি, গুপ্তচর বৃত্তি আর রাজনৈতিক চাপ। সব সামলে ইরান দাঁড়িয়ে আছে অটল, অদম্য। এই প্রেক্ষাপটে আইআরজিসি উন্মোচন করেছে তাদের দুটি নতুন ক্ষেপণাস্ত্র, ইমাদ ও কাদের। ভূগর্ভস্থ ঘাঁটিতে টেলিভিশনে সম্প্রচারিত এক আয়োজনে প্রদর্শিত হয় এই আধুনিক অস্ত্র। কাদের ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত হয়েছে উন্নত ইলেকট্রনিক প্রতিরোধ ব্যবস্থা, যা শত্রুর সিগন্যাল জ্যামিং প্রতিহত করতে সক্ষম। অন্যদিকে ইমাদকে আধুনিকীকরণ করে সম্পূর্ণরূপে কার্যকর করা হয়েছে। আইআরজিসির অ্যারোস্পেস কমান্ডের এক শীর্ষ কর্মকর্তা বলেন, আমাদের ক্ষেপণাস্ত্র শক্তি প্রতি ঘন্টায় বৃদ্ধি পাচ্ছে। সদ্য উন্নত করা ক্ষেপণাস্ত্রগুলো ইতোমধ্যে লঞ্চারে বসানো হয়েছে, শুধু আদেশের অপেক্ষা। এদিকে ইরানের সংসদের অর্থনীতি কমিশনের চেয়ারম্যান শামসুদ্দিন হোসাইনি ইঙ্গিতপূর্ণ কণ্ঠে বলেন, জায়নবাদী শাসন ব্যবস্থাই এখন অঞ্চলের শান্তি ও নিরাপত্তার সবচেয়ে বড় হুমকি। জেনেভায় আন্তঃসংসদীয় সম্মেলনের ফাঁকে তিনি বলেন, ইরান কখনো সংঘাত চায় না, আমরা চাই আঞ্চলিক বোঝাপড়া ও সহযোগিতা। কিন্তু যদি কেউ আমাদের নিরাপত্তা ভাঙার চেষ্টা করে, আমরা তার উত্তর দেব ইস্পাতের ভাষায়। যে মুহূর্তে অনেকেই ভাবছিল ইসরায়েল ইরানের শক্তি কমিয়ে দিয়েছে, ঠিক তখনই তেহরান দেখালো তার নতুন দানবীয় অস্ত্র। ধ্বংস নয়, বরং পুনর্জন্ম যেন ঘটল সেই ভূগর্ভস্থ ঘাঁটিগুলোয়। ওদিকে ইরানের সঙ্গে সব ক্ষেত্রে সম্পর্ক জোরদার করতে প্রস্তুত রাশিয়া। ক্রেমলিনের পক্ষ থেকে এমন আগ্রহের কথা জানানো হয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, দুই দেশের সম্পর্ক নাটকীয়ভাবে এগিয়ে যাচ্ছে। তেহরান ও মস্কোর মধ্যে আগে থেকে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। চলতি বছর ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছিল রাশিয়া। ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে বলে অভিযোগ দেশ দুটির, যদিও শুরু থেকেই পরমাণু অস্ত্র তৈরির বিষয়টি নাকচ করে আসছে তেহরান।
ইসরায়েলের দোহা আক্রমণ এমন এক পরিস্থিতি তৈরি করেছে যেখানে ওমান এখন অকল্পনীয় বিষয়ও বিবেচনা করতে বাধ্য হয়েছে। উপসাগরীয় অঞ্চলে এক প্রকার লাল সংকেত জ্বলে উঠেছে। ইসরায়েল কি ইয়েমেনের বাইরেও হামলা বাড়াতে পারে? হুথিদের সঙ্গে ওমানের যোগাযোগের কারণে দেশটি এখন আলোচনার কেন্দ্রে চলে এসেছে। দোহা হামলার পর ইরানের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে, পরবর্তী লক্ষ্য কি তারা হতে পারে? উত্তেজিত ইসরায়েল কি সত্যিই মাস্কাটে থাকা হুথি কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে পারে? ভুল তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা এমন একটি যুদ্ধক্ষেত্র তৈরি করছে যা ওমানের ওপর ইসরায়েলে হামলার ঝুঁকি বাড়াচ্ছে। বহিরাগত নিরাপদ আশ্রয়স্থল এমন অভিযোগ এখন ওমানি কর্মকর্তাদের চিন্তায় ফেলেছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। হামাস কর্মকর্তাদের ওপর ইসরায়েলের ওই অভূতপূর্ব দোহা হামলা উপসাগরীয় দেশগুলোর বহু বছরের ধারণাকে নাড়া দিয়েছে। দোহা ঘটনার পর ওমান এখন নিশ্চিত ভুল তথ্য কি সালতানাতের ওপর হামলার অজুহাত হিসেবে ব্যবহার হতে পারে। হুথিদের নিয়ে বিভিন্ন মিথ্যা দাবির কারণে মাস্কাট সতর্ক অবস্থায় আছে। এই ধরনের দাবি ভবিষ্যতের ইসরায়েলে হামলার ভয় বাড়িয়ে তুলছে। দোহার বিস্ফোরণের পর ওমান এখন ইসরায়েলকে দুর্বৃত্ত ও বিপজ্জনক রাষ্ট্র হিসেবে দেখছে, এমন তথ্য আনওয়াজ মিডিয়া জানিয়েছে। প্রশ্ন উঠেছে, ইসরায়েল কি সত্যিই ওমানে থাকা হুথিদের লক্ষ্যবস্তু করতে পারে? দোহা ঘটনার পর ওমানি কর্মকর্তারা এখন এই সম্ভাবনাও বিবেচনা করছেন যে হুথি নেতাদের ওপর ইসরায়েলি হামলা ওমানের ভেতরেই হতে পারে। ইসরায়েলের দৃষ্টিতে হুথিরা একটি সন্ত্রাসী সংগঠন, এমন ধারণা আন্তঃসীমান্ত হামলার আশঙ্কা আরও বাড়াচ্ছে। ওমানকে এখন নিজের মাটিতে হামলার সম্ভাবনা নিয়ে প্রস্তুত থাকতে হচ্ছে, এমনটাই বলছে আনওয়াজ মিডিয়ার বিশ্লেষকরা। ইসরায়েল দাবি করছে মাস্কাটে থাকা কিছু হুথি নেতা নাকি বাইরের আক্রমণ পরিচালনায় যুক্ত। তারা আরও দাবি করেছে যে নেতানিয়াহুর সরকার মনে করে ওমানের ভেতরে নাকি বিশৃঙ্খলা তৈরির উৎস রয়েছে। ওমান এখন কাজ করছে যাতে হুথি চ্যানেলগুলি শান্ত ও নিয়ন্ত্রিত থাকে, যাতে ইসরায়েল কোনো অজুহাত না পায়। মধ্যস্থতা কেন্দ্র ও সরকারি স্থাপনাগুলোর চারপাশে নিরাপত্তা বাড়ানো হচ্ছে। ভবিষ্যতের হামলা ঠেকাতে ওমান বন্ধুত্বপূর্ণ রাজধানীগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। তবে একজন ওমানি গবেষক বলেছেন, মাস্কাটে এখন ডানপন্থী চরমপন্থী ইসরায়েলের সাথে কোনোভাবেই শান্তি কল্পনা করতে পারছে না। দোহা হামলা ওমানের হুমকি ধারণাকে পুরোপুরি বদলে দিয়েছে। তিনি বলেন, নিরপেক্ষ উপসাগরীয় দেশও হামলা থেকে নিরাপদ নয়। নিরপেক্ষতা মূল্যবান হতে পারে, কিন্তু তা নিরাপত্তার নিশ্চয়তা নয়। ইসরায়েল এখন একটি দুর্বৃত্ত ও মতাদর্শ চালিত রাষ্ট্র, এমন বিশ্বাস দৃঢ় হয়েছে। বর্তমান ইসরায়েলি সরকারের সাথে শান্তির সম্ভাবনা নেই। এদিকে মনে রাখা দরকার, দোহা হামলায় যুক্তরাষ্ট্র ক্ষুব্ধ ছিল, যা ইসরায়েলের ভবিষ্যৎ হামলার ওপর সীমা টানতে পারে। আঞ্চলিক মধ্যস্থতাকারী হিসেবে ওমানের ভূমিকা তাকে কিছু কৌশলগত সুরক্ষা দেয়। ওমান এখন উত্তেজনা ঠেকাতে সক্রিয়ভাবে কাজ করছে। তারা নজর রাখছে ইয়েমেন ছাড়াও হামলা বাড়ানোর কোনো ধরন তৈরি হচ্ছে কিনা। প্রতিরক্ষা সহযোগিতার জন্য ওমান তুরস্ক, ব্রিটেন এবং ফ্রান্সের সাথে সম্পর্ক আরও মজবুত করছে। এরদোয়ানের সাম্প্রতিক মাস্কাট সফর প্রতিরক্ষা ও গোয়েন্দা সহযোগিতা বাড়িয়েছে। ওমান প্রযুক্তি ও ভারসাম্যের জন্য চীনের সাথেও যোগাযোগ বাড়াতে পারে, তবে কোনো আনুষ্ঠানিক জোটে যাবে না। গাজায় যুদ্ধবিরতির পরও পুরো অঞ্চল এখনো টগবগ করছে। রক্তাক্ত 2 বছরের যুদ্ধের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে নতুন সমীকরণ তৈরি হচ্ছে, আর এর কেন্দ্রবিন্দুতে এখন তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গাজায় আন্তর্জাতিক টাস্ক ফোর্স পাঠাতে সবুজ সংকেত দিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র নিশ্চিত করেছে, তুর্কি সেনারা গাজা মিশনের জন্য পুরোপুরি প্রস্তুত। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি বাস্তবায়ন ও শান্তি বজায় রাখতে তুর্কি সেনারা আন্তর্জাতিক টাস্ক ফোর্সে যোগ দেবে। এই নিয়ে আলোচনা করতে ইতিমধ্যেই মিশরের শার্ম আল শেখে পৌঁছেছে তুর্কি সামরিক প্রতিনিধি দল। তুরস্ক এই প্রথম নয়, বহুবার গাজা সংকটে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা নিয়েছে, কিন্তু এবারে বিষয়টা অন্যরকম। যুদ্ধবিরতির পর গাজায় আন্তর্জাতিক টাস্ক ফোর্স গঠন মানে সেখানে এক নতুন ভূ রাজনৈতিক প্রতিযোগিতা শুরু। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধবিরতির আলোচনায় ঘনিষ্ঠ ভূমিকা রাখা তুরস্ক এবার শুধু কূটনৈতিকভাবে নয়, সামরিকভাবেও মাঠে নামছে। প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, তুরস্ক যুদ্ধবিরতি বাস্তবায়ন তদারকির টাস্ক ফোর্সে অংশ নেবে, তবে তিনি বিস্তারিত কিছু জানাননি। একই দিনে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান, যুক্তরাষ্ট্র, মিশর, তুরস্ক ও কাতার এই 4 দেশ মিলে চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণ করবে। এই জোটই যুদ্ধবিরতির পরে শান্তি ও মানবিক সহায়তা কার্যক্রম সমন্বয় করবে।
যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা ইসরায়েলে 200 সেনা পাঠাবে, কিন্তু ফিলিস্তিনি ভূখণ্ডে কোনোভাবেই মোতায়েন হবে না। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড গাজায় সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার সিএমসিসি তৈরি করবে, যার কাজ হবে মানবিক সহায়তা ও নিরাপত্তা তদারকি। অন্যদিকে তুরস্কের অবস্থান আরও দৃঢ়। তারা শুধু তদারক নয়, মাঠে সক্রিয় উপস্থিতি চায়। এরদোয়ান বহুবার বলেছেন, গাজায় শান্তি মানে শুধু যুদ্ধ থামানো নয়, ইসরায়েলি আগ্রাসন ঠেকানো। এই অবস্থানই পশ্চিমা জোটের মধ্যে অস্বস্তি তৈরি করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্ক অনেকটা টানা পড়েনে। মিশরে 3 দিন ধরে পর্দার আড়ালে চলা নিবিড় আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল এবং হামাস তার প্রস্তাবিত 20 দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপে সম্মত হয়েছে। চুক্তির প্রথম ধাপ সফলভাবে বাস্তবায়িত হলে পরবর্তী ধাপগুলো নিয়ে আলোচনা শুরু হবে। তবে সেই পথ খুব একটা সহজ হবে না, কারণ সেখানে অনেক বিতর্কিত বিষয় রয়েছে। প্রস্তাবনা অনুযায়ী উভয় পক্ষ রাজি থাকলে যুদ্ধ অবিলম্বে শেষ হয়ে যাবে। গাজাকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করা হবে এবং সেখানকার সব সামরিক ও সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা হবে। গাজার শাসনভার সাময়িকভাবে ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের একটি অন্তর্বর্তীকালীন কমিটির হাতে দেওয়া হবে। এই কমিটির কার্যক্রম তত্ত্বাবধান করবে একটি শান্তি বোর্ড, যার নেতৃত্বে থাকবেন ডোনাল্ড ট্রাম্প, এবং বোর্ডে আরও থাকবেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। চীনের ছায়ায় ইরানের নীরব পুনর্জাগরণ। ক্ষেপণাস্ত্রের শক্তিতে উঁচুতে উঠছে তেহরান। ইসরায়েলের বিধ্বংসী হামলার মাত্র 4.5 মাস পর মধ্যপ্রাচ্যের মাটিতে নীরবে কিছু গড়ে উঠছে। আগুনে পুড়ে যাওয়া কারখানার ছায়ের নিচে আবার শ্বাস নিচ্ছে এক প্রাচীন শক্তি, ইরান। চোখে ধুলো ছুঁড়ে ধ্বংসস্তূপের ভেতর থেকে দেশটি এখন গোপনে পুনর্গঠন করছে তার ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র অস্ত্রাগার। সিএনএনের নতুন প্রতিবেদন বলছে, নতুন নিষেধাজ্ঞার মাঝেও তেহরান এখন চীন থেকে মূল রকেট জ্বালানি উপাদান সোডিয়াম পারক্লোরেট আমদানি বাড়িয়েছে। এই রাসায়নিকই কঠিন জ্বালানি ভিত্তিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির হৃদয়। ইউরোপীয় গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী ইরানের লক্ষ্য পরিষ্কার, মাসে অন্তত 500টি ক্ষেপণাস্ত্র তৈরি করার ক্ষমতা পুনরুদ্ধার। একসময় বন্দর আব্বাসের গুদামে একই উপাদানের বিস্ফোরণে প্রাণ হারিয়েছিল 70 জনেরও বেশি মানুষ। সেই দগ্ধ স্মৃতিও থামাতে পারেনি তেহরানের আগুন, কারণ তাদের কাছে এই অস্ত্র শুধু শক্তি নয়, বেঁচে থাকার প্রতীক। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কয়েক মাস আগে দাবি করেছিলেন, আমরা ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প ধ্বংস করেছি, কিন্তু বাস্তবের দৃশ্যপট বলছে অন্য কথা। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলোতে আবার চলছে নির্মাণ, নতুন চালান আসছে সমুদ্রপথে, আর সেই সব মালবাহী জাহাজের অনেকগুলোই এসেছে চীন থেকে। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সেপ্টেম্বরের শেষ সপ্তাহেই ইরান অন্তত 2000 টন সোডিয়াম পারক্লোরেট পেয়েছে। বিশেষজ্ঞ জেফ্রি লুইস বলছেন, এই পরিমাণ জ্বালানি 500 ক্ষেপণাস্ত্র তৈরির জন্য যথেষ্ট। অর্থাৎ ইরান হয়তো আগের আগুন ফিরে পাচ্ছে, আরও ধারালো, আরও নিখুঁত রূপে। চীনের ভূমিকা এখানে স্পষ্ট। যুদ্ধের আগে থেকেই বেইজিং ইরানের শিল্প সরবরাহের নীরব রসদদাতা, আর এখন যখন পশ্চিমা নিষেধাজ্ঞা আবার সক্রিয়, তখনও চীনা কোম্পানিগুলো আইনগত ফাঁকফোকর ব্যবহার করে চালান পাঠিয়ে যাচ্ছে। ইসরায়েলি বিশ্লেষকরা সতর্ক করছেন, চীন হয়তো মধ্যপ্রাচ্যের নতুন ভারসাম্য বদলে দিতে চাইছে, আর ইরান তার প্রধান কৌশলগত অংশীদার হয়ে উঠছে। ইসরায়েলের গোয়েন্দা মহল বলছে, যুদ্ধের আগে যেখানে ইরানের হাতে ছিল প্রায় 2700টি ক্ষেপণাস্ত্র, এখন তার অর্ধেক পুনর্গঠিত হয়েছে। লক্ষ্য, ভবিষ্যতের যে কোনো সংঘর্ষে আকাশচুম্বী প্রতিশোধের সক্ষমতা। এই সময়ে আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA জানিয়েছে, ইরানের পরমাণু স্থাপনায় অস্বাভাবিক গতিবিধি ধরা পড়েছে। সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি সতর্ক করেছেন, তেহরান আমাদের পরিদর্শনে সহযোগিতা করছে না, তবে এখন পর্যন্ত নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রমাণ মেলেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি আবার পারমাণবিক কর্মসূচি চালায় তবে মার্কিন হামলা হবে অনিবার্য। কিন্তু তেহরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার জবাব দিয়েছেন গর্জে, তারা ভয় দেখায়, আমরা তৈরি করি। এই লড়াই কেবল অস্ত্রের নয়, এটি অস্তিত্বে। ধ্বংসের পর ধ্বংস থেকে ইরান আবার উঠছে, চীন, রাশিয়ার মতো বন্ধু আছে পাশে। একসময় ধুলো উড়েছিল ইসরায়েলি বোমায়, সেই ধুলোর ভেতরেই এখন জন্ম নিচ্ছে নতুন ক্ষেপণাস্ত্র, নতুন প্রতিরোধ, নতুন বার্তা। তেহরান কখনো শেষ হয় না।
ট্রাম্পের পারমাণবিক হুঁশিয়ারি, চীনের সঙ্গে নতুন শীতল যুদ্ধের গন্ধ। আকাশে আবার পারমাণবিক ছায়া ঘনিয়ে আসছে। ওয়াশিংটনের এক ঘোষণায় যেন জাগিয়ে তুলেছে পুরনো দুঃস্বপ্ন। আমরা আবার পারমাণবিক পরীক্ষা শুরু করব, একথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর তাতেই বিশ্ব কাঁপছে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্পের এই মন্তব্য শুধু আমেরিকার পারমাণবিক নীতিতে আলোড়ন তোলেনি, বরং চীনের সঙ্গে এক নতুন সংঘাতের আশঙ্কাও বাড়িয়ে দিয়েছে। কারণ এই ঘোষণা এসেছে এমন এক সময়ে যখন চীন তার পারমাণবিক ক্ষমতাকে চোখ ধাঁধানো গতিতে বাড়াচ্ছে। ওয়াশিংটন বনাম বেইজিং, নতুন উত্তেজনার সূচনা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে নির্ধারিত আলোচনার ঠিক আগে ট্রাম্প বলেন, অন্য দেশগুলো পরীক্ষা করছে, আমরাও করব, সমান ভিত্তিতে। যদিও তিনি পরে দাবি করেন বক্তব্যটি চীনকে লক্ষ্য করে নয়, তবু বেইজিং সেটি আলাদাভাবে দেখছে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের এই হুঁশিয়ারি শুধু রাজনৈতিক বার্তা নয়, বরং এক বিপজ্জনক সংকেত, যা বিশ্বব্যাপী পরমাণু ভারসাম্য নষ্ট করতে পারে। কার্নেগি এন্ডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের বিশ্লেষক অঙ্কিত পান্ডা সতর্ক করে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র আবার পারমাণবিক পরীক্ষা শুরু করে, তবে চীন ও রাশিয়াও একই পথ নেবে, আর তাতেই ভেঙে পড়বে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের পুরো কাঠামো। চীনের জবাব, প্রতিরোধের মঞ্চে দাঁড়িয়ে শি জিনপিং। চীন ইতিমধ্যেই ট্রাম্পের মন্তব্যের জবাব দিতে শুরু করেছে, তবে মিসাইল নয়, কৌশল দিয়ে। শি জিনপিং তার সাম্প্রতিক উন্নয়ন পরিকল্পনায় কৌশলগত প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করার বিষয়টিকে জাতীয় অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন। চীনের সামরিক কুচকাওয়াজে দেখা গেছে, পারমাণবিক ট্রয়ী স্থল, সমুদ্র ও আকাশপথে আঘাত হানতে সক্ষম নতুন মিসাইল ও বোমার সমাহার। তাইওয়ানের প্রতিরক্ষা গবেষক লিন পো চৌ নিউ ইয়র্ক টাইমসকে বলেন, চীনের সম্প্রসারণ চলবে, ট্রাম্পের ঘোষণায় এই গতি আরও তীব্র হবে, কমবে না। উপগ্রহ চিত্র বলছে, চীনের ঐতিহাসিক লক নূর পারমাণবিক পরীক্ষা কেন্দ্রে আবারও নতুন সুড়ঙ্গ খোঁড়া হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, এটি সম্ভাব্য ভূগর্ভস্থ পরীক্ষার প্রস্তুতি। চীনের শেষ পারমাণবিক পরীক্ষা হয়েছিল 1996 সালে। তারপর থেকে তারা সাব ক্রিটিক্যাল টেস্ট অর্থাৎ বিস্ফোরণ ছাড়াই পরীক্ষামূলক কাজ চালিয়ে যাচ্ছে। একই পথেই হেঁটেছে আমেরিকাও, কিন্তু ট্রাম্পের নতুন বক্তব্য সবকিছু বদলে দিতে পারে। যদি ট্রাম্প সত্যিই পরীক্ষার নির্দেশ দেন, তবে নেভাডায় প্রস্তুতি নিতে যুক্তরাষ্ট্রের প্রায় 1.5 বছর লাগবে, অথচ চীন বা রাশিয়া চাইলে কয়েক মাসে মাঠে নামতে পারে। বিশ্বে আবার যুদ্ধের গন্ধ। নিউ ইয়র্ক টাইমস সতর্ক করেছে, বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্র রোধ ব্যবস্থা এখন মারাত্মক চাপের মুখে। 3 পরাশক্তি আমেরিকা, চীন ও রাশিয়া আর একসঙ্গে বসতে পারছে না। পরমাণু প্রতিযোগিতা এখন এমন এক বিন্দুতে পৌঁছেছে, যেখানে এক দেশের ঘোষণাই অন্য দেশের প্রতিশোধে পরিণত হতে পারে। বিশ্লেষক ক্রিস বাকলি লিখেছেন, ট্রাম্পের এই মন্তব্য হয়তো এখনও নীতিতে রূপ নেয়নি, কিন্তু এটি এমন এক ছায়া ফেলেছে যা শীতল যুদ্ধের দিনগুলোকেও আবার জাগিয়ে তুলেছে। বিশ্ব যখন আবার পারমাণবিক ভয়াবহতার কিনারায়, তখন একটাই প্রশ্ন, এই আগুনের খেলায় কে প্রথম শিখা ছুঁয়ে দেখবে? অস্ত্র ছাড়বে হামাস? যুদ্ধবিরতির মাঝেও উত্তাল প্রশ্ন। গাজায় যুদ্ধ থেমেছে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তিও হয়েছে, কিন্তু এখন বড় প্রশ্ন, হামাসকে আসলেই অস্ত্র ছাড়বে? এই প্রশ্নেই আটকে আছে চুক্তির ভবিষ্যৎ। ইসরায়েল চায় হামাস পুরোপুরি অস্ত্র জমা দিক, গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দিক, এমনকি সংগঠন হিসেবেও ভেঙে পড়ুক, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। হামাস প্রকাশ্যে অস্ত্র সমর্পণের যে কোনো দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে, তবে কিছু বিশেষজ্ঞ বলছেন, হামাস গোপনে আলোচনায় কিছু ছাড় দেওয়ার ইঙ্গিত দিয়েছে। ইউরোপীয় কাউন্সিল অন ফরেন রিলেশনসের গবেষক হিউ লোভ্যাটের ভাষায়, অস্ত্র ছাড়ার বিষয়ে হামাসের অবস্থান এখন সবচেয়ে বেশি বদলেছে। তিনি আরও জানান, হামাস কিছু আক্রমণাত্মক অস্ত্র, বিশেষ করে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র সমর্পণে আগ্রহ দেখিয়েছে, তবে হালকা অস্ত্র, সুড়ঙ্গ ব্যবস্থার মানচিত্র কিংবা প্রতিরোধমূলক ক্ষমতা তারা ছাড়বে না বলেই মনে করা হচ্ছে। হামাস অস্ত্র ছাড়বে, কিন্তু শর্ত সাপেক্ষে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের গবেষক আজমি কেশাউই মনে করেন, হামাস তখনই অস্ত্র ছাড়বে যখন ইসরায়েলি দখল শেষ হবে এবং একটি গ্রহণযোগ্য ফিলিস্তিনি নেতৃত্ব গাজার দায়িত্ব নেবে। কেশাউই বলেন, হামাস তাদের অস্ত্র শুধু তখনই দেবে যখন এগুলোর আর দরকার থাকবে না, অর্থাৎ প্রতিরোধের পথ পুরোপুরি বন্ধ হলে তবেই নিরস্ত্রীকরণ সম্ভব। এটাই হামাসের মূল বার্তা। গাজার মাটিতে এখন শুধু হামাস নয়,
আরও সশস্ত্র গোষ্ঠী রয়েছে, পিআইজে, পিইএলপি, আল আকসা ব্রিগেড সহ অনেকেই। পাশাপাশি ইসরায়েলের সহায়তায় গড়ে ওঠা গ্যাংয়ের দাপট বাড়ছে, যারা লুট করছে, মানুষকে হয়রানি করছে। তাই অনেক গাজাবাসীর বিশ্বাস, হামাসের অস্ত্র থাকা দরকার, যেন গ্যাংদের ঠেকানো যায় এবং গাজার অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত থাকে। অন্তর্বর্তীকালীন ফোর্সের সহযোগিতা। বিশ্লেষক হিউ ল্যাভট বলেন, হামাস একটি আন্তর্জাতিক টাস্ক ফোর্সকে সহযোগিতা করতে পারে যদি ওই ফোর্স সন্ত্রাস বিরোধী কোনো ভূমিকা না রাখে। অর্থাৎ ফোর্সটি নিরস্ত্রীকরণ পর্যবেক্ষণ করবে, কিন্তু হামাসকে দমন করবে না, এমন নিশ্চয়তা চাইছে হামাস। হামাস শুধু দল নয়, একটি ধারণা। যুদ্ধ 2 বছর পেরিয়েছে, হামাসের বহু নেতা নিহত বা গ্রেপ্তার, কিন্তু তবু দলটি ভেঙে পড়েনি। কারণ হামাস শুধু একটি সংগঠন নয়, এটি একটি প্রতিরোধের প্রতীক। অনেক তরুণ আজও তাদের শহীদের প্রতিশোধ নেয়ার শপথে দলমত নির্বিশেষে ঝুঁকছে হামাসের দিকে। শেষ কথা, অস্ত্র নামলে কি শান্তি আসবে? এই প্রশ্নে আজও দ্বিধায় বিশ্ব। ইসরায়েল চাইছে শান্তির আগে হোক নিরস্ত্রীকরণ, আর হামাস বলছে শান্তি এলেই অস্ত্র নামবে। যুদ্ধ থেমেছে ঠিকই, কিন্তু শান্তির পথ এখনো কাঁটাময়। হামাসের হাতে অস্ত্র যতদিন, ততদিন ইসরায়েল শান্তির দাবি মানতে নারাজ। আবার অস্ত্র ছাড়া হামাস মানেই গাজার নিরাপত্তার ফাঁকা মাঠ। এটাই গাজা সংকটের সবচেয়ে বড় টুইস্ট। অস্ত্র নামবে আগে না দখল উঠবে? প্রশ্নটাই এখন গাজার ভবিষ্যৎ। যুদ্ধবিরতির পর গাজা ছাড়ল হামাস, কিন্তু তাদের ছায়া এখনো পুরো উপত্যকা জুড়ে। মধ্যপ্রাচ্যে এক নাটকীয় মোড়। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হতেই হামাস ঘোষণা দিয়েছে তারা আর গাজার শাসনে থাকবে না। এই সিদ্ধান্ত যেন যুদ্ধোত্তর গাজায় নতুন এক অধ্যায়ের সূচনা। কিন্তু প্রশ্ন এখন একটাই, হামাস কি সত্যিই সরে যাচ্ছে, নাকি এটি এক কৌশলগত নীরবতা? এএফপি জানিয়েছে, হামাসের এক শীর্ষ নেতা নিশ্চিত করেছেন গাজার যুদ্ধোত্তর প্রশাসনে তারা অংশ নেবে না। তার ভাষায়, এটি আমাদের জন্য একটি সমাপ্ত অধ্যায়। তবে সেই একই কণ্ঠে উচ্চারিত হয়েছে দৃঢ় বাক্য, হামাস এখনো ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ। অর্থাৎ ক্ষমতার চেয়ার ছাড়লেও প্রভাবের রাজনীতি ছাড়ছে না তারা। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘন্টা পরই হামাস প্রকাশ করেছে একগুচ্ছ ছবি। অস্ত্রধারী সদস্যরা রাস্তায় টহল দিচ্ছে। বিবিসি জানিয়েছে, ইসরায়েলি সেনা যেসব এলাকা থেকে সরে গেছে, সেখানে প্রায় 7,000 নিরাপত্তা সদস্য মোতায়েন করেছে হামাস। তাদের দায়িত্ব গাজার আইন শৃঙ্খলা রক্ষা করা এবং ইসরায়েলি সহযোগীদের খুঁজে বের করা। যুদ্ধবিরতির পর হামাসের প্রথম প্রকাশ্য শক্তি প্রদর্শন যেন এক নীরব বার্তা, আমরা সরকার চালাবো না, কিন্তু নিয়ন্ত্রণ আমাদের হাতে। এখন প্রশ্ন, হামাস কেন হঠাৎ গাজার প্রশাসন ছেড়ে দিল? যুদ্ধের ক্লান্তিতে ভাঙা গাজাকে পুনর্গঠন করা এখন এক ভয়াবহ চ্যালেঞ্জ। অনেক বিশ্লেষক মনে করছেন, হামাস হয়তো আপাতত পিছু হটে নিজের শক্তি পুনর্গঠনের কৌশল নিচ্ছে। তারা প্রশাসনিক দায় নয়, বরং প্রতিরোধের আগুন জিইয়ে রাখার দায়িত্ব নিতে চায়। কারণ হামাস জানে ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু প্রতিরোধী চিরন্তন। গাজার রাস্তায় আজ তাই এক অদ্ভুত নীরবতা। উপত্যকার আকাশে থেমে গেছে বোমার শব্দ, কিন্তু বাতাসে এখনো ভাসছে সেই চিরচেরা হুঁশিয়ারি, হামাস হারায়নি, শুধু অপেক্ষা করছে। বিশ্ব তাকিয়ে আছে এই ছোট্ট উপত্যকার দিকে, যেখানে যুদ্ধবিরতির নিচে এখনো জ্বলছে প্রতিরোধের আগুন। গাজা হয়তো শান্ত, কিন্তু তার হৃদয়ে এখনো ধ্বনিত হচ্ছে এক বাক্য, আমরা ফিরে আসব। ফিলিস্তিনের মুক্তিকামী গোষ্ঠী হামাস রাজনৈতিক ক্ষমতা ছেড়ে দেয়া এবং যুদ্ধ পরবর্তী গাজার শাসন ব্যবস্থা ফিলিস্তিনের ঐক্য সরকারের হাতে ছেড়ে দিতে রাজি। তবে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন না হওয়া পর্যন্ত তারা নিরস্ত্র হবে না। এনবিসি নিউজকে একথা জানিয়েছে হামাসের ঊর্ধ্বতন এক রাজনৈতিক কর্মকর্তা বাসেম নাইম। তিনি বলেন, আমরা শাসন ক্ষমতা থেকে সরে যেতে এবং গাজার শাসন পরিচালনা একটি বোর্ড, সরকার বা কমিটির হাতে তুলে দিতে প্রস্তুত। ওদিকে হামাসের মুখপাত্র লতিফ আর কানুয়া আরব নিউজকে বলেছেন, গাজা প্রশাসন দেখভাল করার জন্য একটি কমিটি প্রতিষ্ঠার প্রস্তাবে হামাসের আপত্তি নেই, তবে ফিলিস্তিনি সমাজের অবিচ্ছেদ্য অংশ হিসেবে থাকবে হামাস। এর আগে হামাসের নেতারা যুদ্ধ পরবর্তী গাজা প্রশাসন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে বিভক্ত ছিল, কিন্তু এখন হামাসের শীর্ষ সদস্যরা নিরস্ত্রীকরণ প্রশ্নে বিভক্ত বলেই মনে হচ্ছে। হামাস বলেছে, তাদের 40,000 কর্মচারী গাজার সরকারি গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান, যেমন স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং নিরাপত্তা বিভাগে কাজ করে। ইরানের মিসাইল হুঁশিয়ারি ও ভেনেজুয়েলায় নতুন যুদ্ধের ছায়া। মধ্যপ্রাচ্য থেকে লাতিন আমেরিকা, দুই মহাদেশের রাজনীতিতে হঠাৎই ঝড় উঠেছে। রাশিয়া ভেনেজুয়েলায় যুদ্ধ প্রবেশের ইঙ্গিত দেওয়ার পর এবার ইরান জানিয়েছে তারা বিশ্বের জন্য মিসাইল রপ্তানির প্রস্তুতিতে আছে।
বিশ্লেষকরা বলছেন এটি কেবল এক ঘোষণাই নয়, এ যেন যুক্তরাষ্ট্রের দিকে এক নতুন কৌশলগত বার্তা। হঠাৎ বদলে যাওয়া খেলার মাঠ। ইরানের বিপ্লবী গার্ডের নৌবাহিনীর প্রধান জেনারেল আলী রেজা তানসিরি ঘোষণা দেন দেশটি এখন সংবেদনশীল সামরিক প্রযুক্তিতে সম্পূর্ণ আত্মনির্ভর এবং আন্তর্জাতিক বাজারে তাদের পণ্য রপ্তানির জন্য প্রস্তুত। আমরা গর্বিত যে এখন আমরা নিজেরাই মিসাইল, ড্রোন ও সামরিক যান তৈরি করে রপ্তানি করতে পারি, বলেন তিনি তেহরান টাইমসকে। একই সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভেনেজুয়েলার উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে। ওয়াশিংটন 4টি ড্রাগ কার্টেলবাহী নৌকা ধ্বংসের দাবি করেছে, যেখানে ভেনেজুয়েলা বলছে এগুলো ছিল নিরীহ বেসামরিক জাহাজ এবং এই হামলায় 20 জনেরও বেশি নিহত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, আমরা মাদক কারবারি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে আত্মরক্ষার যুদ্ধ করছি এবং ভেনেজুয়েলার কার্টেল দে লস সোলাস এবং ক্রেন দে আরাগুয়াকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছেন। রাশিয়া ও ইরান নতুন জোটের ইঙ্গিত। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়া ও ইরান ভেনেজুয়েলার পক্ষ নিয়ে দাঁড়িয়েছে। রুশ প্রতিনিধির বক্তব্যে স্পষ্ট সতর্কবার্তা ছিল, মার্কিন নৌবাহিনীর উপস্থিতি ভেনেজুয়েলার উপকূলে কেবল অভ্যাস নয়, বরং সম্ভবত আক্রমণের প্রস্তুতি। মস্কো ও তেহরানের এই অবস্থান অনেকের কাছে অপ্রত্যাশিত ছিল। মধ্যপ্রাচ্যের মিত্ররা এবার লাতিন আমেরিকার রাজনৈতিক মঞ্চে পা রাখতে চলেছে, এ যেন বিশ্ব রাজনীতির নতুন টুইস্ট। ইরানের শক্তি ও বার্তা। যদিও ইরান নিজেই কঠোর মার্কিন নিষেধাজ্ঞা, ড্রোন হামলা ও পারমাণবিক স্থাপনায় আঘাতের মুখে রয়েছে, তবুও দেশটি সামরিক প্রযুক্তিতে অবিশ্বাস্য অগ্রগতি দেখাচ্ছে। গত জুনে ইরান ইসরায়েলে ডজন খানেক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, যা তাদের 3 স্তরের প্রতিরক্ষা ভেদ করেছিল। এছাড়া ইরানের শাহেদ ড্রোন এখন যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স ও যুক্তরাজ্যের প্রকৌশলীদের কাছেও অনুকরণের মডেল হয়ে উঠেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সম্প্রতি ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা সীমা শিথিল করার ইঙ্গিত দিয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেছেন, ইরান এখন এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে যার পাল্লা 8000 কিলোমিটার, যা যুক্তরাষ্ট্রের উপকূলে পৌঁছাতে মাত্র 3000 কিলোমিটার কম। তেহরান অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে, ইরান কোনো যুদ্ধ চায় না, কিন্তু কেউ আঘাত করলে তাৎক্ষণিক জবাব দিতে হবে। বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলাকে নিয়ে উদ্ভূত এই সংকট কেবল লাতিন আমেরিকার নয়, এটি বিশ্ব রাজনীতির নতুন পরীক্ষার মঞ্চ। রাশিয়া ও ইরানের ঐক্য যদি বাস্তব পদক্ষেপে রূপ দেয়, তবে যুক্তরাষ্ট্রের প্রভাব ক্ষেত্রে এক নতুন শক্তিশালী অক্ষ গড়ে উঠতে পারে। ইরানের বার্তা স্পষ্ট, নিষেধাজ্ঞা বা চাপ দিয়ে আর তাদের থামানো যাবে না। তাদের মিসাইল, ড্রোন ও প্রযুক্তি এখন কেবল প্রতিরক্ষা নয়, বরং বিশ্বের শক্তির এক নতুন সংজ্ঞা দিচ্ছে। ইরানের সামরিক প্রযুক্তি, মধ্যপ্রাচ্যের শক্তির নতুন মানচিত্র। কে বলেছিল ইরান শুধু ইতিহাসের দেশ? আজকের ইরান হলো প্রযুক্তির দেশ, এক দেশ যাকে থামানো ক্রমেই অসম্ভব হয়ে উঠছে। সামরিক শক্তির নতুন সংজ্ঞা লিখছে তেহরান। আকাশ থেকে সাগর, সাগর থেকে মহাকাশ, প্রতিটি দিকেই ইরান এখন বিশ্ব শক্তিদের চোখে কাঁটা হয়ে উঠেছে। ইরানের সামরিক শক্তির এই উত্থান হঠাৎ নয়। দীর্ঘ নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ এবং আন্তর্জাতিক চাপের মধ্যেও দেশটি নিজস্ব প্রযুক্তিতে গড়ে তুলেছে এমন সব অস্ত্র, যা এখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘুম কেড়ে নিচ্ছে। সবচেয়ে আলোচিত প্রযুক্তি হলো সেজ্জিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি 2 ধাপ বিশিষ্ট কঠিন জ্বালানির ক্ষেপণাস্ত্র, যার পাল্লা 2500 কিলোমিটার পর্যন্ত। অর্থাৎ ইরানের সীমান্ত থেকে এটি সহজে পৌঁছে যেতে পারে ইসরায়েল বা সৌদি আরবের সামরিক ঘাঁটিতে। সেজ্জিলের সবচেয়ে বড় শক্তি এর চলমান নকশা, মুহূর্তে স্থান বদলে আঘাত হানতে পারে। এরপর আসে ইরানের স্বপ্নের যুদ্ধ বিমান কাহির F-313। এটি দেশীয়ভাবে তৈরি একক আসনের স্টেলথ জেট। রাডারে ধরা পড়ে না সহজে, নিম্ন উচ্চতায় উঠতে পারে এবং বোমা বা মিসাইল উভয়ই বহন করতে সক্ষম। যদিও পশ্চিমা বিশ্লেষকরা এর বাস্তবতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন, তবুও ইরান বলছে এই বিমান ইতিমধ্যেই উড্ডয়নের জন্য প্রস্তুত। আকাশে শত্রুর হুমকি মোকাবিলায় ইরানের আরেক গর্ব বাভার 373। এটি অনেকের মতে রাশিয়ার S-400 এর সমকক্ষ। সর্বোচ্চ 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম এই প্রতিরক্ষা ব্যবস্থা ঘণ্টায় ম্যাক 8 গতিতে ক্ষেপণাস্ত্র ছুটতে পারে। ইরানের বিজ্ঞানীরা নিজেরাই বানিয়েছেন এর রাডার ও নিয়ন্ত্রণ ব্যবস্থা, যা প্রমাণ করে তারা আর কারো ওপর নির্ভরশীল নয়। সামরিক নজরদারিতে যুক্ত হয়েছে আলবোর্স 3D রাডার।
এটি একসাথে ৩০০টি লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে, এমনকি নিচু উচ্চতার ড্রোন বা স্টেলথ জেটও এতে ধরা পড়ে। ৪৫০ কিলোমিটার দূর থেকে শত্রু শনাক্ত করতে পারা এই রাডার এখন ইরানের আকাশসীমার নীরব প্রহরী। স্থলে যুদ্ধের জন্য রয়েছে কারার প্রধান যুদ্ধ ট্যাঙ্ক T-90 ও M1 আব্রামসের মিশ্র রূপ। এতে আছে লেজার রেঞ্জ ফাইন্ডার, কম্পিউটার নির্ভর টার্গেটিং সিস্টেম এবং ১২৫ মিমি কামান। এক ট্যাঙ্ক জ্বালানিতে ৫০০ কিলোমিটার চলতে পারে এটি। সাগরে ইরানের গোপন শক্তি হল গাদির ক্লাস সাবমেরিন। পারস্য উপসাগরের অগভীর জলে লুকিয়ে থাকা এই সাবমেরিন শত্রুর নজর এড়িয়ে মুহূর্তেই মিসাইল ছুটতে পারে। ড্রোন যুদ্ধেও ইরান দেখিয়েছে বিপুল অগ্রগতি। মোহাজের 10 ড্রোন ২৪ ঘন্টা আকাশে ভেসে থাকতে পারে, ২০০০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে আর ৩০০ কেজি বোমা বহন করতে পারে। এটি ইরানের গোয়েন্দা ও আক্রমণ দুই দিকেই একসাথে কাজ করছে। কিন্তু সবচেয়ে বড় চমক এসেছে কাতা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র থেকে। ম্যাক ১৫ গতিতে উঠতে সক্ষম এই অস্ত্র শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রায় অর্থহীন করে দিচ্ছে। আমেরিকাও জানে এই ক্ষেপণাস্ত্র আকাশে উঠলে আটকানো অসম্ভব। সবশেষে আছে শহীদ সোলেমানি যুদ্ধজাহাজ, ইরানের নৌবাহিনীর গর্ব। এতে রয়েছে উন্নত রাডার, ড্রোন ডেক, দ্রুতগামী নৌকা নামানোর ক্রেন এবং ভয়ঙ্কর মিসাইল সিস্টেম। একসময় যাকে নিষিদ্ধ দেশ বলা হতো, আজ সেই ইরান প্রযুক্তির শক্তিতে মধ্যপ্রাচ্যের ভারসাম্য পাল্টে দিচ্ছে। নিষেধাজ্ঞা যতই বাড়ুক, ইরানের প্রতিরোধ যেন আরও দৃঢ় হয়। এটাই নতুন ইরান, যে ভয় পায় না বরং ভয় দেখায়।